ভারতের বিরুদ্ধে পাকিস্তানের হিন্দুদের বিক্ষোভে কাঁপল কোয়েটা। 1 কোটি হিন্দু প্রস্তুত পাকিস্তানের পাশে দাঁড়াতে। যদি ভারত আগ্রাসনের চেষ্টা করে তবে পাকিস্তানের 1 কোটি হিন্দু সেনাবাহিনীর পাশে দাঁড়াবে। কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলার পর ভারত পাকিস্তান সীমান্তে যুদ্ধাবস্থা বিরাজ করছে। দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন, সীমান্তে ট্যাঙ্কের গর্জন, আকাশে যুদ্ধ বিমানের গতি, এ যেন উপমহাদেশ জুড়ে এক অশান্তির ছায়া। এই উত্তেজনার মাঝেই ভারতের বিরুদ্ধে রাস্তায় নামল পাকিস্তানের হিন্দু ধর্মাবলম্বীরা। হ্যাঁ, এইবার কেবল মুসলমান নয়, পাকিস্তানের প্রতিটি ধর্ম, প্রতিটি জাত একটি পতাকার নিচে একতাবদ্ধ। বেলুচিস্তানের কোয়েটায় এক নজিরবিহীন শান্তিপূর্ণ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। আয়োজন করেন পাকিস্তান পিপলস পার্টির সংখ্যালঘু সদস্য সঞ্জয় কুমার। শহরের নানা প্রান্ত ঘুরে বিক্ষোভকারীরা একত্রিত হন কোয়েটা প্রেস ক্লাবের সামনে। তাদের হাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারত বিরোধী নানা স্লোগান লেখা ব্যানার, প্ল্যাকার্ড। তাদের বার্তা ছিল স্পষ্ট, প্রত্যয়দীপ্ত। যদি ভারত আগ্রাসনের চেষ্টা করে পাকিস্তানের 1 কোটি হিন্দু সেনাবাহিনীর পাশে দাঁড়াবে। কথাগুলো উচ্চারণ করেন সঞ্জয় কুমার নিজে। তার কণ্ঠে ছিল বজ্রের মতো শক্তি, চোখে ছিল পাকিস্তানের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা। তিনি বলেন, আমরা পাকিস্তানের নাগরিক, ধর্ম আমাদের আলাদা করতে পারেনি। এই দেশ আমাদের গর্ব, আমাদের সেনাবাহিনীর পাশে থাকাই আমাদের কর্তব্য। বক্তারা সরাসরি প্রত্যাখ্যান করেন ভারতের সেই অভিযোগ যেখানে দিল্লি বলছে পেহেলগাম হামলায় পাকিস্তান জড়িত। তারা বলেন এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রসূত এবং ভিত্তিহীন। পাকিস্তান সন্ত্রাসবাদে বিশ্বাস করে না, বরং ভারত নিজেই এসব হামলার নাটক সাজিয়ে পাকিস্তানকে আন্তর্জাতিক অঙ্গনে হেয় করার চক্রান্ত করছে। সমাবেশে উপস্থিত নারী নেত্রীরাও ছিলেন ক্ষুব্ধ। তারা ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিতে তীব্র প্রতিবাদ জানান। তাদের বক্তব্য ছিল, পানি বন্ধ করাও এক ধরনের আগ্রাসন। আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করে ভারত মানবাধিকার লঙ্ঘন করছে। এই বিক্ষোভ যেন কেবল প্রতিবাদের ভাষা নয়, বরং পাকিস্তানের ভেতরে বসবাসরত সব ধর্মের মানুষের মধ্যে যে একতা, তার এক জীবন্ত উদাহরণ। এক দেশ, এক পতাকা, এক হৃদয়। ধর্ম নয়, দেশই প্রথম পরিচয়। এই সত্য আবারও প্রতিষ্ঠা করল পাকিস্তানের হিন্দুরা। এদিকে পুরো অঞ্চলের উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব শক্তিগুলো। তবে সবচেয়ে জোরালো বার্তা এসেছে চীন থেকে। দ্য নিউজ ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে জানায়, লাহোরে নিযুক্ত চীনা কনসাল জেনারেল ঝাও শিরেন বলেন, সব পরিস্থিতিতে পাকিস্তানের পাশে থাকবে চীন। তবে তার বক্তব্যে ছিল শান্তির আহ্বানও। তিনি বলেন, যুদ্ধ কোনো সমাধান নয়, সমস্যা সমাধানের পথ হলো সংলাপ ও কূটনীতি। চীন চায় ভারত ও পাকিস্তান আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করুক। তবে বাস্তবতা বলছে, সীমান্তে গোলাগুলির শব্দ প্রতিদিনই বাড়ছে একে অপরের বিরুদ্ধে পাল্টা অভিযানের সংখ্যা। পাকিস্তান সেনাবাহিনী ঘোষণা দিয়েছে তারা যে কোনো আগ্রাসনের জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত। সিন্ধুর পানি বন্ধ হলেই যুদ্ধ শুরু হবে, হুঁশিয়ারি পাকিস্তানের। 130টি পরমাণু অস্ত্র নিশানা করেছে ভারতকে। যুদ্ধের দামামা যেন প্রতিধ্বনিত হচ্ছে দুই দেশের সীমান্তে। 130টি পরমাণু অস্ত্র ভারতের দিকে তাক করে রেখেছে পাকিস্তান। পাকিস্তানি মন্ত্রী হানিফ আব্বাসি ভারতের জন্য এই দুঃস্বপ্নের সংবাদ দিয়েছেন। সরাসরি ভারতের উদ্দেশ্যে ছুড়ে দিয়েছেন হুঁশিয়ারি, যদি ভারত পানি বন্ধ করে তবে যুদ্ধ অবশ্যম্ভাবী, তৈরি থাকতে হবে ভারতের। মন্ত্রীর দাবি, পাকিস্তানের নানা প্রান্তের গোপন ঘাঁটিতে মজুদ রাখা হয়েছে এই অস্ত্র। 130টি পরমাণু অস্ত্র কেবল ভারতের জন্য সাজিয়ে রাখা হয়েছে। এসব ক্ষেপণাস্ত্রের অবস্থান, তিনি বললেন, এমন এক রহস্য যার কুল কিনারা খুব কম জনেই জানে। ভারতের প্রসঙ্গ উঠতেই হানিফের কণ্ঠে ঝরে পড়ল অগ্নিস্ফুলিঙ্গ। আমাদের ঘাঁটিতে অনেক পরমাণু অস্ত্র মজুদ রয়েছে, আমরা সেগুলো রেখে দিয়েছি শুধু ভারতের জন্যই। যে 130টি পরমাণু অস্ত্র আমাদের কাছে আছে তা তো শুধু মডেল হিসেবে রাখা হয়নি। আপনাদের কোনো ধারণা নেই পাকিস্তানের কোন কোন প্রান্তে এসব পরমাণু অস্ত্র রাখা হয়েছে। টুইস্ট আসে তার পরবর্তী বক্তব্যে। পাক মন্ত্রীর দাবি, ভারতও জানে পাকিস্তানের হাতে এই ধ্বংসের সম্ভার রয়েছে। এই ভয়েই নাকি ভারত এখনো পাকিস্তানকে আক্রমণের সাহস করেনি। তিনি নয়াদিল্লির উদ্দেশ্যে সরাসরি হুঁশিয়ারি উচ্চারণ করলেন, আমি আবার বলছি, এই সমস্ত পরমাণু অস্ত্র আমরা শোকেজে তুলে রাখিনি, এগুলো তোমাদের দিকে তাক করে রাখা আছে, আর কারো দিকে নয়। যদি তোমরা সিন্ধুর পানি বন্ধ করার সাহস দেখাও, পূর্ণাঙ্গ যুদ্ধের জন্যও তৈরি থেকো। এখানেই শেষ নয়, হানিফ আরও অভিযোগের সুরে বলেন, ভারত নিজেদের গোয়েন্দা ব্যর্থতা ঢাকতে পাকিস্তানকে জঙ্গি হামলার জন্য দোষারোপ করছে। তার কণ্ঠে ঝরে পড়ে প্রতিবাদের সুর। প্রথমে নিজের কাজের জবাবদিহিতা করো, আমাদের দিকে আঙুল তোলার আগে নিজেদের ত্রুটি স্বীকার করো। আমি দেশকে এবং সারা বিশ্বকে বলতে চাই, ওরা আমাদের ভয় দেখিয়েছে, আমরা পাল্টা দিয়েছি। পটভূমিতে রক্তাক্ত পহেলগাঁও,
জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে গত 22 এপ্রিল এক জঙ্গি হামলায় প্রাণ হারান ২৬ জন নিরীহ পর্যটক। তাদের মধ্যে ২৫ জন ভারতীয় এবং একজন নেপালি নাগরিক। এই ঘটনার পরে ভারত পাকিস্তানকে দায়ী করে একের পর এক পদক্ষেপ নেয়। সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত করা হয়। পাকিস্তান পাল্টা বিবৃতি দিয়ে হুঁশিয়ারি দেয়, পানি বন্ধ হলে তা যুদ্ধ হিসেবেই গণ্য হবে। পাকিস্তান এরপর আরও এক ধাপ এগিয়ে ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধের ঘোষণা দেয়। সঙ্গে ভারতীয় বিমানের জন্য আকাশ সীমাও বন্ধ করার কথা জানায়। তবে ভারতের দৃঢ় মনোভাব নড়েনি। আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে নয়াদিল্লি স্পষ্ট জানিয়ে দেয় সিন্ধু চুক্তি স্থগিত করা হয়েছে। এরপরেই শুরু হয় হুঁশিয়ারির স্রোত। পাকিস্তানের শাসক জোটের সহযোগী পাকিস্তান পিপলস পার্টির নেতা বিলাওয়াল ভুট্টো জারদারি আগের দিন বলেছেন, সিন্ধু আমাদের, হয় সিন্ধু নদ দিয়ে আমাদের প্রাপ্য পানি আসবে, নয়তো সিন্ধু দিয়ে ওদের রক্ত বইবে। পাকিস্তান এবং ভারত উভয়েই পরমাণু শক্তিধর দেশ। পহেলগাঁও কাণ্ডের উত্তাপে দুই দেশের সম্পর্কে তলানিতে ঠেকেছে। এই ধরনের হুঁশিয়ারিতে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে বলে আশঙ্কা কূটনীতিকদের। পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ফোনে সরাসরি যুক্ত হন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। তিনি বোঝানোর চেষ্টা করেন পারমাণবিক পরীক্ষা পাকিস্তানের জন্য কতটা বিপজ্জনক হতে পারে। তিনি অনুরোধ করেন যেন পাকিস্তান এমন আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরে আসে। কিন্তু এসব অনুরোধে কোনো কাজ হয়নি। থামানো যায়নি পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি। তারা তখন পূর্ণ উদ্যমে এগিয়ে যাচ্ছিল এই লক্ষ্য পূরণের পথে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র অনেক আগেই পাকিস্তানের কার্যক্রমের ওপর কড়া নজর রাখতে শুরু করেছিল। সারা বিশ্বের নজরে ছিল তখন পাকিস্তানের দিকে, কারণ এর কিছুদিন আগেই তাদের প্রতিবেশী ভারত পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়ে অঞ্চল জুড়ে চাপ সৃষ্টি করেছিল। একে শুধুই প্রতিবেশী বলা যায় না। ১৯৪৭ সালে স্বাধীনতার পর থেকেই ভারত পাকিস্তানের সম্পর্ক বৈরী। কেবল কথার লড়াই নয়, সে সময় রীতিমতো যুদ্ধে জড়িয়েছে তারা। ১৯৯৮ সালেও এমন এক উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছিল যা যে কোনো সময় যুদ্ধে রূপ নিতে পারত। এই সময়েই ১৯৯৮ সালের মে মাসে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ঘোষণা দেন, ভারত ১৪ বছর পর সফলভাবে পারমাণবিক বিস্ফোরণ চালিয়েছে। ১১ থেকে ১৩ মে পর্যন্ত ৩টি ভিন্ন ধরনের বোমার পরীক্ষা চালানো হয় পোখরান সামরিক অঞ্চলের মাটির নিচে। এই পরীক্ষার মধ্য দিয়ে ভারত আনুষ্ঠানিকভাবে পরিণত হয় এক নতুন পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে। বিশ্বের নানা প্রান্তে এর বিরুদ্ধে নিন্দার ঝড় ওঠে। ভারতের এই পরীক্ষা পাকিস্তানের জন্য ছিল এক দিক দিয়ে সরাসরি হুমকি, আরেক দিক দিয়ে সেটা ছিল তাদের সার্বভৌমত্বে আঘাত। ভারতের অন্যান্য সামরিক পদক্ষেপের মতো এই পারমাণবিক কর্মসূচিও যে পাকিস্তানকে লক্ষ্য করে, এটা প্রায় নিশ্চিতভাবেই বলা যায়। তাই সারা বিশ্ব দেখতে চাচ্ছিল পাকিস্তান এই চাপে কিভাবে প্রতিক্রিয়া জানায়। পাকিস্তান যে কোনোভাবে ভারতের পারমাণবিক পরীক্ষার জবাব দেবে, তা তখন প্রায় স্পষ্ট ছিল। বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে পাকিস্তানকে বারবার অনুরোধ জানানো হচ্ছিল যেন তারা কোনো হঠকারী সিদ্ধান্ত না নেয়। নওয়াজ শরীফ প্রথম দিকে বেশ সংযত মনোভাব দেখিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমরা দায়িত্বশীলভাবে পদক্ষেপ নিতে চাই, আমাদের এই বোমা তৈরির সামর্থ্য আছে, কিন্তু আমরা গত ১৫ থেকে ২০ বছরেও এর পরীক্ষা চালাইনি। ভারতের পরীক্ষার পর আমাদেরও সঙ্গে সঙ্গে পরীক্ষা চালাতে হবে এমন কিছু ভাবছি না। বাইরে থেকে পাকিস্তানের অবস্থান শান্তিপূর্ণ মনে হলেও ভেতরে ভেতরে পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল। সরকারের অনেকেই মনে করতেন ভারতের এই পদক্ষেপের জবাব না দিলে সেটা পাকিস্তানের জন্য অপমানজনক হবে। দেশের সাধারণ মানুষের মধ্যেও এই ব্যাপারে সমর্থন ছিল প্রবল। সে সময় পাকিস্তানের পারমাণবিক শক্তি কমিশনের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ডক্টর সামার মুবারক মান্দো। যেহেতু কমিশনের প্রধান তখন দেশের বাইরে ছিলেন, প্রধানমন্ত্রী জরুরি ভিত্তিতে ডক্টর মুবারক মান্দোকে ডাকেন। তিনি তাকে প্রশ্ন করেন, এখনই কি পাকিস্তানের পারমাণবিক পরীক্ষা চালানো উচিত, তার মতামত কি? জবাবে মুবারক মান্দো বলেন, ভারতের প্রধানমন্ত্রী এবং মন্ত্রীরা পারমাণবিক পরীক্ষার বিষয়ে যে বক্তব্য দিচ্ছে, তাতে আমাদের যদি কোনো জবাব না থাকে, তাহলে আমাদের সার্বভৌমত্ব, সম্মান ও প্রভাব ক্ষতিগ্রস্ত হবে। তবে এটা জানাই ছিল, যদি পাকিস্তান পরীক্ষা চালায় তাহলে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আসবে, আর এটা দেশের ভূমির অর্থনীতির জন্য বড় বিপদ হয়ে দাঁড়াবে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের মন্ত্রিসভায় প্রতিরক্ষা সংক্রান্ত একটি গোপন বৈঠক ডাকা হয়। এমনকি সাধারণ পার্লামেন্ট সদস্যরাও এর খবর জানতেন না। সেই বৈঠকে সবাই একমত হন, ভারতের জবাবে পারমাণবিক পরীক্ষা করতেই হবে। বৈঠকে সিদ্ধান্ত হয় দ্রুততম সময়ের মধ্যে পরীক্ষা চালানো হবে, তবে পুরো প্রক্রিয়াটি থাকবে গোপনে। ডক্টর মুবারক মান্দের নেতৃত্বে শুরু হয়ে যায় প্রস্তুতি। পরীক্ষার স্থান নির্ধারিত হয় চাগি পর্বতমালার একটি নির্জন অঞ্চল বেলুচিস্তানে মাটির নিচে। এই পরীক্ষা পাকিস্তানের জন্য ছিল বিশাল চ্যালেঞ্জ।
একদিকে সারা বিশ্বের চোখ রাঙানি, আরেকদিকে ব্যর্থ হলে আন্তর্জাতিকভাবে চরম লজ্জার মুখোমুখি হতে হতো। এমন অবস্থায় প্রধানমন্ত্রী ফোন করেন ডক্টর মুবারক মান্দকে, জিজ্ঞেস করেন সফল হওয়ার কতটা সম্ভাবনা আছে। মুবারক মান্দ তাকে আশ্বস্ত করেন, আমরা আগে কখনো এমন পরীক্ষা করিনি ঠিক, কিন্তু আমরা আত্মবিশ্বাসী, আমরা পারব। প্রধানমন্ত্রী তখন বলেন, আমরা ব্যর্থ হলে আমাদের মান সম্মান থাকবে না, আমাদের প্রতিবেশীরা আমাদের নিচে ঠেলে দেবে, কাজেই সফল হওয়াটা খুবই জরুরি। ততদিনে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো বুঝে গিয়েছিল পাকিস্তান পরীক্ষা করবেই। তারা চাপ সৃষ্টি করতে থাকে, এমনকি বিল ক্লিন্টন প্রস্তাব দেন $5 বিলিয়ন অর্থ সহায়তা। কিন্তু পাকিস্তান সিদ্ধান্তে অটল থাকে। পশ্চিমা দেশগুলো হুঁশিয়ারি দেয়, পরীক্ষা চালালে কঠিন নিষেধাজ্ঞা আসবে। অবশেষে এলো সেই দিন, 1998 সালের 27 মে। ডক্টর মুবারক মান্দ বিবিসিকে বলেন, আমি দিনভর টানেল আর বাংকারগুলো চেক করেছি, যন্ত্রপাতি, কেবল সবকিছু ঠিক আছে কিনা বারবার যাচাই করছিলাম। ঘরে গিয়ে মাঝে মাঝে চা খাচ্ছিলাম, ভাবছিলাম কি করছি আমি। এত হেঁটেছি, হয়তো 10 থেকে 12 কিলোমিটার হয়ে গেছে। সন্ধ্যার দিকে মনে হলো এবার সব আল্লাহর হাতে, পরীক্ষা তো আগামীকাল। একটু ঘুমানোর চেষ্টা করলাম। রাতের আকাশে তখন অসংখ্য উপগ্রহ, মনে হচ্ছিল যেন সবাই নজর রাখছে। 28 মে সকাল হতে না হতেই শুরু হলো চূড়ান্ত প্রস্তুতি। দিনটি ছিল উজ্জ্বল, বাতাসও ছিল স্থির। সব প্রস্তুতি শেষে ডক্টর মুবারক মান্দ তার দল অবস্থান নেয় বিস্ফোরণ স্থল থেকে 30 কিলোমিটার দূরে। নির্ধারিত সময় এলে তিনি নিজে বোতাম না চাপিয়ে ইঞ্জিনিয়ারকে বলেন চাপ দিতে। ইঞ্জিনিয়ার জানতে চান কাউন্টডাউন করব। জবাবে মুবারক মান্দ বলেন, এসব পুরনো কায়দা বাদ দিন, শুধু আল্লাহু আকবার বলে বোতাম চাপুন। ইঞ্জিনিয়ার তাই করলেন। তারপর সবাই চেয়ে রইল পর্বতের দিকে। 1, 2, 3 সেকেন্ড কেটে গেল, কিছু ঘটল না। সবাই উদ্বিগ্ন, অনেকেই দৌড়াদৌড়ি শুরু করে দিল। 20 সেকেন্ড, তারপর 30, কিছুই নেই। ডক্টর মুবারক মান্দ বলেন, আমার হার্টবিট বেড়ে গিয়েছিল, কিন্তু করার কিছু ছিল না। অবশেষে 32 সেকেন্ডের মাথায় শক্তিশালী কম্পন অনুভব করা গেল। সবাই তখন বোঝে এটাই সফলতা। 3 সেকেন্ড পর দেখা গেল কালচে ধূসর পাহাড়টি হয়ে গেছে সাদা, বরফের মতো। এই সাদা রং ছড়িয়ে পড়ছে বাম থেকে ডানে প্রায় 25 কিলোমিটার এলাকা জুড়ে, ঠিক যেমনটা ফ্রান্সের আলজেরিয়ান পার্বত্য অঞ্চলে ঘটেছিল। পরদিন ইসলামাবাদ থেকে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ঘোষণা দিলেন, পাকিস্তান সফলভাবে পারমাণবিক পরীক্ষা চালিয়েছে। তিনি বললেন, আমরা নিরাপত্তা হুমকিকে উপেক্ষা করতে পারিনি, জাতীয় সুরক্ষার স্বার্থেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে। পরীক্ষার পরপরই মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন পাকিস্তানের উপর কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা করলেন। বিভিন্ন দেশ ও সংস্থাও নিন্দা জানাতে শুরু করল, তবে পাকিস্তান কোনো প্রতিক্রিয়া দেখায়নি। ডক্টর সামার মুবারক মান্দ মনে করেন, এই পরীক্ষার মাধ্যমে পাকিস্তান শুধু পারমাণবিক শক্তিধর দেশেই পরিণত হয়নি, বরং ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধের সম্ভাবনাও অনেকটা কমে গেছে। শক্তির ভারসাম্য তৈরি হয়, দুই দেশের প্রধানমন্ত্রীদের একই টেবিলে বসে আলোচনার পথ তৈরি হয়েছে। কাশ্মীর নিয়ে দুই পারমাণবিক শক্তিধর দেশের বিরোধ অনেক পুরনো, আর সাম্প্রতিক জঙ্গি হামলা সেই পুরনো আগুনে নতুন করে ঘি ঢেলে দিয়েছে। দেশভাগের 75 বছর পেরিয়ে গেলেও ভারত পাকিস্তান দ্বন্দ্বের আগুন এখনো নিভেনি। 75 বছর আগে ভারত উপমহাদেশ ব্রিটিশদের হাত থেকে স্বাধীনতা পায়, কিন্তু যাওয়ার সময় ব্রিটিশরা এই ভূখণ্ডকে ভাগ করে দিয়ে যায়। একদিকে হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারত, অন্যদিকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তান। এই বিভক্তি দুই জাতির হৃদয়ে এক গভীর ক্ষতের জন্ম দেয়, যার রক্তক্ষরণ এখনো কমেনি। কাশ্মীরকে ঘিরে ভারত ও পাকিস্তানের মধ্যকার বিবাদ বহু পুরনো, আর সাম্প্রতিক জঙ্গি হামলা এই বিবাদকে আরও ঘনীভূত করে তুলেছে। এই 75 বছরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা থেমে থাকেনি, বরং সময়ের সাথে সাথে বেড়েই গেছে। এই দীর্ঘ পথ চলায় ঘটে যাওয়া কিছু উল্লেখযোগ্য এবং রাজনৈতিক গুরুত্বপূর্ণ ঘটনা নিয়েই এই আয়োজন। 1947 ভারত উপমহাদেশ বিভাজন। 14 এবং 15 আগস্ট এক রাতেই ইতিহাস বদলে যায়। শেষ ব্রিটিশ ভাইসরয় লর্ড লুই মাউন্টব্যাটেন ঘোষণা দেন 2 শতকের শাসনের অবসান। জন্ম নেয় দুটি দেশ, ভারত ও পাকিস্তান। এই হঠাৎ বিভাজন লাখ লাখ মানুষের জীবনে নেমে আনে বিপর্যয়। প্রায় 1.5 কোটি মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হন। সাম্প্রদায়িক দাঙ্গায় প্রাণ হারান প্রায় 20 লাখ মানুষ। 1949 কাশ্মীর বিভাজন। 1947 সালের শেষ দিকে কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তান যুদ্ধে জড়িয়ে পড়ে। জাতিসংঘের মধ্যস্থতায় 1949 সালের জানুয়ারিতে 770 কিলোমিটার দীর্ঘ একটি যুদ্ধবিরতি রেখা তৈরি হয়, যা লাইন অফ কন্ট্রোল নামে পরিচিত। এই রেখা কার্যত কাশ্মীরকে 2 ভাগে ভাগ করে দেয়, 63% ভারতের এবং 37% পাকিস্তানের নিয়ন্ত্রণে। তবে দুই দেশই পুরো অঞ্চলটিকে নিজেদের বলে দাবি করে আসছে।
1965 দ্বিতীয় যুদ্ধ। 1965 সালের অগাস্টে কাশ্মীর দখলের জন্য পাকিস্তান ভারতের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। 7 সপ্তাহের রক্তক্ষয়ের পর সোভিয়েত ইউনিয়নের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়, কিন্তু এর কোনো স্থায়ী সমাধান হয়নি। 1971 বাংলাদেশের জন্ম। 1971 সালে পশ্চিম পাকিস্তান থেকে আলাদা হওয়ার দাবিতে পূর্ব পাকিস্তানে শুরু হয় মুক্তিযুদ্ধ। ভারত এই যুদ্ধে বাংলাদেশের পাশে দাঁড়ায়। 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধে বাংলাদেশের প্রায় 30 লাখ মানুষ প্রাণ হারান। মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করে ভারত। স্বাধীন হয় বাংলাদেশ। 1974 পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা। 1974 সালে ভারত প্রথম পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটায়। পাকিস্তান 1998 সালের মে মাসে 6টি পারমাণবিক পরীক্ষা চালায়, যেখানে ভারত চালায় 5টি। এই ঘটনাগুলো বিশ্ব জুড়ে উদ্বেগ সৃষ্টি করে এবং দুই দেশই আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে পড়ে। 1989 কাশ্মীরে বিদ্রোহ। 1989 সালে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারত সরকারের বিরুদ্ধে এক সশস্ত্র বিদ্রোহ শুরু হয়। এতে কয়েক হাজার যোদ্ধা ও সাধারণ মানুষ প্রাণ হারান। দুই পক্ষ থেকে মানবাধিকার লঙ্ঘনের বহু অভিযোগ ওঠে। 1990 সাল থেকে বহু কাশ্মীরি হিন্দু ভয় পেয়ে কাশ্মীর ছেড়ে অন্যত্র চলে যান। 1999 কার্গিল সংঘাত। 1999 সালে পাকিস্তান সমর্থিত বিদ্রোহীরা কার্গিলের পাহাড়ি অঞ্চল দখল করে নেয়। 10 সপ্তাহের যুদ্ধের পর ভারত সেই অঞ্চল পুনরুদ্ধার করে। এই সংঘাতে দুই পক্ষ মিলিয়ে প্রায় 1000 সেনা ও যোদ্ধা নিহত হয়। যুক্তরাষ্ট্রের চাপেই শেষ পর্যন্ত এই যুদ্ধ থেমে যায়। 2001 ও 2002 সালে ভারতে একাধিক সন্ত্রাসী হামলার পর সীমান্তে আবারও বিপুল সংখ্যক সেনা মোতায়েন হয়। 2003 সালে সীমান্তে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। 2004 সালে শান্তি আলোচনার প্রক্রিয়া শুরু হলেও তেমন কোনো ফল আসেনি। 2008 মুম্বাই হামলা। 2008 সালের নভেম্বরে এক সশস্ত্র জঙ্গি দল মুম্বাই শহরে হামলা চালিয়ে 166 জনকে হত্যা করে। ভারত এই হামলার জন্য পাকিস্তানের গোয়েন্দা সংস্থাকে দায়ী করে এবং শান্তি আলোচনা স্থগিত করে। 2011 সালে দুই দেশের মধ্যে আলোচনা আবার শুরু হয়, তবে সীমান্তের সংঘর্ষ সেই আলোচনা ব্যাহত করে। ভারত কাশ্মীরে জঙ্গিদের বিরুদ্ধে সীমান্ত পেরিয়ে অভিযান চালায়। এমন এক সময়ে 2015 সালের ডিসেম্বরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হঠাৎই পাকিস্তান সফরে যান। 2019 কাশ্মীরের স্বায়ত্তশাসন প্রত্যাহার। 2019 সালে কাশ্মীরে এক আত্মঘাতী হামলায় 41 জন আধা সামরিক বাহিনীর সদস্য নিহত হন। পাকিস্তান ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হামলার দায় স্বীকার করে। ভারত প্রতিশোধের ঘোষণা দেয় এবং দুই দেশের মধ্যে আকাশপথে যুদ্ধের সম্ভাবনা দেখা দেয়। এর কিছুদিন পর ভারত কাশ্মীরের সংবিধান অনুযায়ী স্বায়ত্তশাসনের বিধান বাতিল করে দেয়। গ্রেফতার করা হয় হাজার হাজার রাজনৈতিক নেতাকে। বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট সেবা। প্রায় 5 লাখ সেনা মোতায়েন করে অঞ্চলটিকে আরও কঠোরভাবে নিয়ন্ত্রণে নেয় ভারত। 1990 সাল থেকে এই বিরোধে এখন পর্যন্ত কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছেন, যাদের বেশিরভাগই সাধারণ নাগরিক। কাশ্মীর আজও বিবাদের এক বিস্ফোরক কেন্দ্রে দাঁড়িয়ে। দেশভাগের 75 বছর পরও শান্তি এখনো বহুদূরের এক স্বপ্ন।